তারেক রহমান উঠছেন মাকে শেষ বিদায় জানাতে। এতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন মায়ের দেহের পাশেই, তাকে আমরা কোরআন তেলাওয়াত করতেও দেখেছি। তারেক রহমানের স্ত্রী উঠে গেলেন এবং স্বজনদের জন্য এই বাসটি, তারেক রহমানের কন্যা তিনিও বাসে উঠছেন, যাচ্ছেন দাদির শেষ বিদায় জানাতে। তারেক রহমান উঠছেন মাকে শেষ বিদায় জানাতে। এতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন মায়ের দেহের পাশেই, তাকে আমরা কোরআন তেলাওয়াত করতেও দেখেছি। কোরআন পাঠের মধ্য দিয়ে তিনি সময় কাটিয়েছেন। এতক্ষণ ৯টা ১৭ থেকে এখন ১১টা বাজে, এত দীর্ঘ সময় তিনি সেভাবেই কাটিয়েছেন। তিনি যেহেতু বাসে উঠেছেন, আমরা ধরেই নিতে পারি সবশেষ নেতাকর্মী কিংবা সবশেষ জন হিসেবে তিনি বাসে উঠলেন। এই বাসটি শুধুমাত্র স্বজনদের জন্য নির্ধারিত করা ছিল। সেই বাসটিতে যখন তিনি উঠলেন, আশেপাশে তখনও নেতাকর্মীরা ভিড় করছেন। এই বাসটিতে অধিকাংশ নারী স্বজনরাই উঠেছেন আমরা যতটা দেখেছি। এবং তারেক রহমানও এই বাসটিতে উঠলেন। এই বাসটি কিন্তু অপেক্ষাকৃত ছোট। এই বাসটি পরে প্রস্তুত করা হয়েছিল। দুটি বাস প্রস্তুত করা হয়েছে একই আদলে। তারেক রহমান যে বাসে ফিরে সংবর্ধনা নিয়েছিলেন, যে বাসে ফিরে সরাসরি দেখতে গিয়েছিলেন মাকে, তখন মা তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এভারকেয়ার হাসপাতালে। তিনি হয়তো চেয়েছিলেন তার মাকে জীবিতই তার জন্য প্রস্তুত যে বাসভবন, সেই বাসভবনে যদি তিনি আনতে পারেন, তিনি পারেননি। মহান আল্লাহ তাআলার ডাকে চলে গেছেন বেগম খালেদা জিয়া। তার সেই মনের আশাটি পূরণ হয়নি। তবে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত তার বাসায় কিন্তু এলেন, তবে সেটি নিথর দেহ হয়ে। সেই নিথর দেহের পাশে অনেকটা সময় কাটানোর সুযোগ পেলেন তারেক রহমান, তার কন্যা, তার স্ত্রী সহ স্বজনরা, এবং তার বগুড়ার বাড়ির স্বজনরাও এসেছেন। আমরা দেখছিলাম তারেক রহমানের বাবা জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সেই প্রস্তুতির জন্য ইতিমধ্যেই আমরা দেখছি যে বেশ নিরাপত্তা। এবং আপনি বলছিলেন, আমি শুনছিলাম যে কেন এত বেশি নিরাপত্তা। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বলা হয়েছে শেষ পর্যন্ত। ভিভিআইপি যখন তাকে ঘোষণা করা হলো, তারপর থেকেই তো এভারকেয়ার হাসপাতালের চারদিকেই নিরাপত্তার বেষ্টনী বেড়েছে। সেই নিরাপত্তায় শেষ পর্যন্ত তিনি শায়িত হবেন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে রাষ্ট্রের জন্য যারা জীবন উৎসর্গ করে গেছেন, জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য, গণতন্ত্রের জন্য, তাদেরকে সম্মানসূচক প্রতীক হিসাবে সাধারণত বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেখানে দাফন করা হয়। সংসদ ভবনের পাশে লাগোয়া যে কমপ্লেক্স, যেখানে জিয়াউর রহমানের সমাধি সৌধ, সেখানে তাকে দাফন করা হচ্ছে। স্বামীর বাম পাশের অংশে তাকে দাফন করা হবে। এবং তার জন্য যে প্রস্তুতি গুলশানে, সেই প্রস্তুতি এখন ৯টা ১৭ থেকে আমরা দেখছিলাম যখন তাকে আনা হলো, সামনের সড়কটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে নির্ধারিত যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকেই ঢুকতে দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা এখানে অবস্থান করছিলাম একদম মূল ফটকে। এবং মূল ফটকের ভেতরে যখন অনেকেই ঢুকে যান নিরাপত্তার স্বার্থে, শেষ পর্যন্ত তাদেরকেও বের করে দেওয়া হয়। এখন আমি যেমনটি বলছিলাম যে মরদেহবাহী গাড়িটি দ্বিতীয় গেট দিয়ে বের হচ্ছে। সন্তানের বাড়ি থেকে শেষ যাত্রার জন্য বের হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই সন্তানের বাড়িতে আর আসা হবে না তার। এখন এই বাড়িটি থাকবে শূন্যতায়। তারেক রহমানের বাড়ি, যে বাড়ি থেকে, যে সন্তানের বাড়ি থেকে তিনি বের হলেন, নিথুর দেহ হয়ে এলেন সন্তানের বাসায় শেষবারের মতো, নিথুর দেহ হয়েই বের হচ্ছেন শেষবারের মতো। একেবারে গুলশানের সামনের এই অংশটিতে গাড়িটি বের হয়ে গেছে, ধীর হয়ে এগোচ্ছে। আশেপাশে কর্ডন করে আছে বিএনপির নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার পেছনেই একটি কালো গাড়ি, তার পেছনে তারেক রহমান কন্যা এবং তার স্ত্রী সহ যে বাসটি, সেটি। তার পেছনে সাদা গাড়িটি, যে গাড়িটি ব্যবহার করছিলেন তারেক রহমান, তার পেছনে সেই বড় বাসটি, সবার আগে বাংলাদেশ লাল সবুজের যে বাসটি, সেই বাসটি। একেবারেই আমরা তিনটি গাড়ি, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী, মরদেহ বহনকারী গাড়িটি লাল সবুজে পতাকায় মোড়ানো, সেই লাল সবুজের আদলে মোড়ানো আরো দুটি গাড়ি। এক টুকরো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এক টুকরো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে।
এক টুকরো বাংলাদেশ ধীরে এগিয়ে যাচ্ছে। মানিক মিয়া এভিনিউ যেখানে তাকে শেষ বিদায় জানানো হবে।